রাজধানীর মধ্যে নির্বাচন চায় জামায়াত। দেশ টিভিকে দলটির শীর্ষ নেতারা চূড়ান্ত ৩০০ আসনের প্রার্থী শেষ নির্বাচনী মৌলিক কার্যক্রম। রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, ৩ জন ঢাকা মেডিকেলে। ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ সার্জিসের। আমাদের জাতীয়তাবাদী দল তারেক রহমান ভাইয়ের আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের দলের ছেলেপেলের কাছ থেকে আমরা হুমকির শিকার হচ্ছি। এখন পর্যন্ত কনফার্ম কোনো কিছুই হয়নি যে এখানে ছাত্রদল আসলে ওখানে ছিল কিনা এবং তার সাথে এটার সাথে জড়িত কিনা। আমরা বিষয়টা দল থেকে জানতে আসছি, এখানে কোনো অন্যায়কারী কোনো দলের হতে পারে না। রাজধানীর গাবতলীতে শাহী মসজিদ বস্তিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে পুড়ে ছাই বেশিরভাগ ঘর। নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলায় এক যুগেও দেওয়া হয়নি চার্জশিট, বিচার আটকে রেখে আওয়ামী লীগ, দাবি পিতার, তদন্ত চলমান বলছে র্যাব। হিমাগারের চার্জ নিয়ে দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের আলু চাষিরা, আবাদে আগ্রহ হারানোর শঙ্কা, সরকারিভাবে কেনার প্রস্তাব কৃষি অধিদপ্তরের। এবং ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকুর রহিমের, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে জানান এই সিদ্ধান্ত। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার কিছু আসনে নয়, ৩০০ আসনেই প্রার্থী দেবে দলটি। এরই মধ্যে প্রার্থী তালিকাও চূড়ান্ত করেছে তারা। তবে জোট করলে কিছু আসনে শরিকদের ছাড় দেবে জামায়াত। নির্বাচনী কার্যক্রমের মৌলিক কাজও ইতোমধ্যে শেষ করেছে তারা। জাতীয় নির্বাচন নিয়ে দেশ টিভিকে সব জানান জামায়াতের শীর্ষ নেতারা। জান্নাতুল মোহনার বিশেষ প্রতিবেদন। যতই দিন যাচ্ছে ততই দেশ এগিয়ে যাচ্ছে জাতীয় নির্বাচনের দিকে। নির্বাচন নিয়ে জোরে সোরে মাঠে রয়েছে জামায়াত ইসলামী। 1941 সালে দলটির যাত্রা শুরু হলেও স্বাধীন দেশে নানা চড়াই উতরাই পার করতে হয়েছে দলটিকে। দলের 2 নেতা মন্ত্রিত্বের স্বাদ পেলেও রাজনীতিতে নিষিদ্ধ করা হয় জামায়াতকে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 28 আগস্ট জামায়াতের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করে দলটি। আগের নির্বাচনে জামাত কিছু সংখ্যক আসনে লড়াই করলেও এবার ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা জানান দলটির নেতারা। এরই মধ্যে প্রাথমিক প্রার্থিতা চূড়ান্ত করেছে তারা। আমরা আপাতত দলীয়ভাবে আমাদের দলীয় প্রস্তুতি সারা দেশেই নিচ্ছি, ৩০০ আসনে নিচ্ছি, কিন্তু এটা চূড়ান্ত না, এটা একটা প্রাইমারি সিলেকশন। যখন নির্বাচন ঘনিয়ে আসবে, টাইমটা ম্যাচিউর পর্যায়ে আসবে, তখনই আমরা নির্বাচন প্রক্রিয়াটা দেখব, কোন কোন দল অংশগ্রহণ হচ্ছে দেখব, এই কোন দলের সাথে আমাদের ঐক্য হইতে পারে। ফ্যাসিজমের সাথে অবশ্যই নয়, দেশপ্রেমিক গণতান্ত্রিক ইসলামী শক্তি, এদের সাথে আমাদের ঐক্য হতে পারে। তবে আগামী নির্বাচনে ইসলামী ও অন্য ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোটবদ্ধ লড়াইয়েরও সম্ভাবনা রয়েছে জামায়াতের। এর প্রেক্ষিতে শরিকদের আসন ছেড়ে দেওয়া হবে বলে জানান নেতারা। বিভিন্ন ইসলামী দল আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, তাদের সাথে আমরা একটা সমন্বয় করার জন্য আমরা চেষ্টা করছি, উদ্যোগ নিচ্ছি। সুতরাং সে সমস্ত জায়গাতে সিট অ্যাডজাস্টমেন্ট হবে অন্য দলের সাথে। এর বাইরেও দেশের অনেক প্রমিনেন্ট ভালো মানুষ আছে, আমরা তাদেরকেও ওই নির্বাচনে অ্যাকোমোডেট করার জন্য চিন্তা ভাবনা করছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে দ্রুত সংস্কারের প্রত্যাশাও জানায় জামায়াত। ডিসেম্বর তার আশেপাশে নির্বাচন হোক, এটাই আমরা চাই। বিএনপিও সংস্কার চাচ্ছে, কিন্তু তারা বেশি জোর দিচ্ছে নির্বাচনের উপরে, সংস্কারের উপরে তাদের চাপটা একটু কম। আর জামাতও সংস্কার চাচ্ছে, নির্বাচন চাচ্ছে। আমাদের জোটটা সংস্কারের উপরে একটু বেশি, কারণ কতিপয় বিশেষ সংস্কার না করে যদি আগের মতো একটা নির্বাচন হয়, তাহলে তো আমরা আগে জায়গাতে ঢুকে পড়লাম। পতিত আওয়ামী সরকারের দমনপীড়নে দীর্ঘদিন কোণঠাসা জামায়াত নেতাকর্মীরা নির্বাচন ঘিরে এখন বেশ চাঙ্গা। নেতারা জানান নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, এখন অপেক্ষা নির্বাচনী তফসিল ঘোষণার। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বসুন্ধরায় ছাত্রদের নতুন দল এনসিপি সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত 3 জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে ছাত্রদল নেতা আহমেদ শাকিলের নেতৃত্বে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তারেক মাহমুদ সুজনের রিপোর্টে বিস্তারিত।
বুধবার রাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় সার্জিসকে লক্ষ্য করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের একটি পক্ষ ঢাবি সিন্ডিকেট বিরোধী নানান স্লোগান দেওয়া শুরু করে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, স্লোগানের এক পর্যায়ে ছাত্রদল নেতা আহমেদ শাকিলের নেতৃত্বে তাদের উপর হামলা চালায়। এতে আহত 3 জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এই ঘটনায় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আহতরা। একটা ছেলে আমাকে এখানে বাড়ি দেয় এবং কামড় দেয়, এরপরে আমি অনুভব করি পিছন থেকে জোরে আমাকে কেউ একটা বাড়ি মারছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান ভাইয়ের আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের দলের ছেলেপেলের কাছ থেকে আমাদের প্রত্যেকটা ভাই ব্রাদার হুমকির শিকার হচ্ছে। এই দায়ভার কে নেবে? রাতে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার নেতারা। বলেন, হামলার সঙ্গে সংগঠনের কেউ জড়িত থাকলে নেওয়া হবে ব্যবস্থা। এখন পর্যন্ত কনফার্ম কোনো কিছুই হয়নি যে এখানে ছাত্রদল আসলে ওখানে ছিল কিনা এবং তার সাথে এটার সাথে জড়িত কিনা। আমরা বিষয়টা দল থেকে জানতে আসছি। এখানে কোনো অন্যায়কারী কোনো দলের হতে পারে না। সো আমরা এই বিষয়গুলো দেখব। এই ঘটনায় মধ্যরাতে সার্জিস আলম নিজ ফেসবুক পোস্টে জানান, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকায় 4 বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের সঙ্গে গল্প আড্ডা দিতে যান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় 10 থেকে 12 জনের একটি দল ঢাবি সিন্ডিকেট বলে স্লোগান দেয়। এ সময় তার সঙ্গে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রদল নেতা আহমেদ শাকিলের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন সার্জিস আলম। এই ঘটনায় ভাটারা থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকৃতি জানায় বলে জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্রদলের ছেলেমেয়েরা বলতেছিল যে যদি মামলা নেয় তাহলে ওরা নাকি এখানে বিক্ষোভ মিছিল করবে, ওরা এখানে অবরোধ করবে। তখন আমাদের যে ছেলেপেলেগুলো ছিল তাদেরকে ওরা থ্রেট দেওয়া শুরু করছে, এমনকি আমাকেও থ্রেট দেওয়া হয়েছে। ভাটারা থানার ওসি সে তো কোনো ধরনের মামলা নেয় নাই, সেখানে যে প্রধান আসামি আহমেদ শাকিল সে ওখানে ছিল উপস্থিত। যদিও উভয় পক্ষের অভিযোগ নেওয়ার কথা জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অবশ্যই অভিযোগ গ্রহণ করা হয়েছে, দুই পক্ষে অভিযোগ করেছে। ওই তো হাতাহাতি ধাক্কাধাক্কি কিলাকিলি হয়েছে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর গাবতলীতে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার দিবাগত রাত 3টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, রাত 3টা 8 মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ভোর 4টা 36 মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। পটুয়াখালী শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5টি ঘর ও 2টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর রাত 4:45টার দিকে শহরের জুবিলি স্কুল সড়কে মনসা মন্দির সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা জানায়, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি, তবে প্রাথমিক তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংগ্রহ চলছে। আমরা 4:58 সংবাদ পাই পটুয়াখালী স্কুল জুবলি স্কুল রোডে আগুন লেগেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আমাদের 4টা ইউনিট এখানে কাজ করে। এখন পর্যন্ত কোনো হতাহত বা কোনো নিহত সংবাদ নাই। আমরা 5:35 আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মোহাম্মদ তকি হত্যার 12 বছর আজ। আলোচিত হত্যাকাণ্ডের 1 যুগ পেরিয়ে গেলেও মামলার অভিযোগপত্র দাখিল করা হয়নি। তকির পিতার অভিযোগ, খুনিরা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিচার আটকে রেখেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর তকি হত্যা মামলায় 6 জন গ্রেফতার হলেও এখনো পলাতক অনেকে। সহকর্মী বিল্লাল হোসাইনের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন এইচএসসি পরীক্ষার্থী তানভীর মোহাম্মদ তকি। 2 দিন পর কমোদিনী খালে পাওয়া যায় তার লাশ।
মামলার পর এ ঘটনায় 6 জন গ্রেপ্তার হয়। তাদের জবানবন্দিতে উঠে আসে এই হত্যাকাণ্ডে জড়িত নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের নাম। তার নেতৃত্বে অপহরণের পর হত্যা করা হয় ত্বকীকে। হত্যাকাণ্ডের 1 বছর পর তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানও বলেন একই কথা। জানানো হয় দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। তবে এরপর কেটে গেছে 1 যুগ, দাখিল হয়নি অভিযোগপত্র। বিগত স্বৈরাচারী আওয়ামী সরকার আমলের পর্যন্ত আমরা বিচারটি পাইনি। আমরা প্রত্যাশা রাখি এই সরকার অনতিবিলম্বে এই অতি জরুরি এবং মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচারটি করে নারায়ণগঞ্জবাসীদেরকে কলঙ্কমুক্ত করবেন। বিগত যে সরকার প্রধান ছিলেন তিনি সংসদে দাঁড়িয়ে খুনি শামীম ওসমান পরিবারের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমরা এই ওসমান পরিবারটির পাশে আছি। আমি মনে করি ত্বকী হত্যার বিচারটা দ্রুত করা হোক এবং এটা আমার নারায়ণগঞ্জবাসীর এটা প্রাণের দাবি। হত্যাকাণ্ডে ওসমান পরিবার জড়িত থাকায় এত বছর শেখ হাসিনা বিচার আটকে রেখেছিল বলে অভিযোগ নিহত ত্বকীর পিতার। সকল অপরাধের বিচার হোক, আমাদের সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে। দুর্বৃত্তদের কাছে সরকার কখনোই জিম্মি থাকতে পারে না, রাষ্ট্র কখনোই দুর্বৃত্তদের কাছে সেখানে নতজানু হতে পারে না। আমরা ত্বকী হত্যার বিচার চাই। ত্বকী হত্যা মামলার আইনজীবী জানালেন তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দিলে দোষীদের বিচারের আওতায় আনা সম্ভব। আর এখনো তদন্ত চলমান বলে জানিয়েছে র্যাব 11 এর অধিনায়ক। তদন্ত চলমান আছে, বাদীর সাথে যিনি বাদী তার সাথে আমাদের রেগুলার যোগাযোগ হচ্ছে, তিনি আমাদের সহায়তা করছেন, আমরা চেষ্টা করছি। আপনারা জানেন আমরা 5 জন আসামি 5 আগস্টের পরে, তদন্ত চলমান আছে। সাংবিধানিকভাবে সকলেরই অধিকার আছে বিচার পাওয়ার। আমি মনে করি ত্বকী হত্যার বিচার পাওয়া উচিত এবং এটা চার্জশিট দেওয়া উচিত বিজ্ঞ আদালতে। এই পর্যন্ত বহু প্রায় 75-78টার মতো তারিখ গেছে, তারা শুধু সময়ে চলে গেছে। আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ত্বকী হত্যা মামলায় নতুন করে 6 জনকে গ্রেফতার করে র্যাব। তাদের মধ্যে আজমেরী ওসমানের গাড়ি চালক ও সহযোগীরা রয়েছেন, তবে পালিয়েছেন মূল হোতা আজমেরী সহ অন্যান্যরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীর গ্রামে গ্রামে ঋণের দায় মাথায় নিয়ে কেউ ঘর ছাড়া বা কেউ নিঃস্ব, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে দিনমজুর, এই ফাঁদে জড়িয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। অর্থনীতিবিদরা বলছেন ঋণদানের শৃঙ্খলা না থাকায় এই ফাঁদ থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ। কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুরের নেক্সার আলী ব্যবসার জন্য ঋণ নেন। সেই ঋণ পরিশোধ করতে না পেরে আরো কয়েক জায়গায় ঋণ করেন। এরপর দেবীপুর মোড়ে খাবারের হোটেল দেন, তারপরও মিটছিল না সংসারের অভাব। অবশেষে পরিবারের সবাইকে নিয়ে নিখোঁজ হন তিনি। চারঘাটের মুংলি গ্রামে সেলিম হোসেনের ইলেকট্রনিক্স পণ্যের দোকান ছিল, ব্যবসাও হচ্ছিল ভালো। তবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে নানা কারণে তা আর পরিশোধ করতে পারেননি। প্রায় 15 দিন আগে গভীর রাতে সপরিবারে বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। ঋণদাতারা তাগাদা দিতে এলে প্রতিবেশীরা জানতে পারেন তারা লাপাত্তা। রাতারাতি কি করছে, লিস্ট মিস দিয়ে পালা চলে গেছে। টাকা দিতে পারে না, কয়েকদিন টাকা দিছে, কয়েকদিন দিয়ে তারপরে টাকা দিতে পারলো না, তারপরে ওরা রাত্রে পলা গেছে। মানুষ এক করে ধরা মারধর করতে লাগে, তখন পালা চলে গেছে। স্থানীয় লোকজন বলছেন দিন দিন গ্রামে গ্রামে এ ধরনের ঋণগ্রস্ত মানুষের সংখ্যা বাড়ছে। রাজশাহীর প্রায় প্রতিটি গ্রামে ঋণ নিয়ে বিপাকে পড়া মানুষ পাওয়া যাবে। বড় একটা ব্যবসায়িক ছিলেন, ব্যবসা করতে করতে দেখছি হঠাৎ হলো বাড়ির থেকে পালাই গেছে। এলাকার লোক বলছে আমার দেখছি নাই, কিন্তু হঠাৎ দেখছি গ্রাম থেকে 3-4টা ছেলে নাই। এর আগে উজ্জ্বল নাই, আবার দেখছি হুট করে 20-22 দিন থেকে সেলিম নাই। অর্থনীতিবিদরা বলছেন টার্গেট পূরণের জন্য সংস্থার কর্মীরা যাচাই না করেই ঋণ দেন। আবার গ্রাহকরা যে কারণ দেখিয়ে ঋণ নেন সেটা করেন না, ফলে সময় মতো পরিশোধ করতে না পেরে ঋণের ফাঁদে পড়ছেন অনেকে। যে ঋণগুলো পাচ্ছে তারা আসলে সঠিকভাবে ব্যয় করছে না, না করে তারা বেশিরভাগ ক্ষেত্রে কনজিউম করে ফেলছে, যার ফলে তারা ইনকামটার পরে পরিশোধ করতে পারছে না। যখন পাচ্ছে না তখন রাতের আধারে পালিয়ে গেছে। তার উৎপাদনমুখী কাজে ব্যবহার করার কথা সেটি না করে যখন অনুৎপাদনশীল খাতে এই লোনের অর্থটা ব্যবহৃত হয়, তখন লোনের রিকভারিটা মানে পেমেন্টটা অনিশ্চিত হয়ে যায়। ঋণ দেওয়ার ক্ষেত্রে একটা শৃঙ্খলা থাকা দরকার, যাতে মানুষ নিঃস্ব না হয়ে স্বাবলম্বী হতে পারে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। হিমাগারের সংরক্ষণ চার্জ বাড়ানোর সিদ্ধান্তে দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের আলু চাষি ও ব্যবসায়ীরা। কেজিতে 5 টাকা থেকে 8 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে হিমাগার কর্তৃপক্ষ।
আলু ব্যবসায়ীরা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আলু আবাদে আগ্রহ হারাবেন চাষি। ব্যবসায়ীরা গুটিয়ে নেবেন নিজেদের। মুন্সিগঞ্জ থেকে সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে শামীম হোসেনের ডেস্ক রিপোর্ট। প্রস্তুত মুন্সিগঞ্জের ৫৫টি হিমাগার। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে আলু সংরক্ষণ। হিমাগার কর্তৃপক্ষ জানিয়েছে এবার কেজিতে ৫ টাকার বদলে ৮ টাকা করে সংরক্ষণ চার্জ ধার্য করা হয়েছে। এই বছর কোল্ড স্টোর ভাড়া বাড়ানো হয়েছে, এটা সঠিক না। কারণ হইলো কোল্ড স্টোর ভাড়াটা বাড়ানো তো এককভাবে কোনো কোম্পানি এখতিয়ার না। ভাড়া হইলো আপনার বৈদ্যুতিকের জন্য, ভাড়া বাড়ে গ্যাসের মূল্যের জন্য, ভাড়া বাড়ে তেলের জন্য। কোনো মালিক যে কম নিতে চায় তা আমরা তাকে না করবো না। ব্যবসায় তো কম নিলে তো দোষের কিছু না, তবে অধিকাংশ কোল্ড স্টোর ৬০ টাকা নিয়েছে। এদিকে কৃষকরা বলছেন সার, কীটনাশক ও শ্রমিক মজুরি বাড়ায় এরই মাঝে উৎপাদন খরচ কেজিতে ৩০ টাকার মতো দাঁড়িয়েছে। সারের দাম বেশি, চাষের দাম বেশি, লেবার কস্টিং বেশি, সবকিছু মিলে তো দাম বেশি পড়ছে। প্রতি বছর আমাদের ভাড়া ৫ টাকা থেকে ৬ টাকা এর মধ্যে থাকতো। এবছর যদি আরো বাড়ায় দেয়, এবছর আলুর দাম এমনিও অনেক কম এবং কৃষকের উৎপাদন খরচ অনেক বেশি, এতে আমাদের বেশি অসুবিধাই মনে হইতেছে। আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির দাবি, হিমাগার সংরক্ষণ চার্জ বাড়ালে আলু চাষি ও ব্যবসায়ীরা বিপাকে পড়বে। এই অবস্থায় সংরক্ষণ চার্জ অপরিবর্তিত রাখার দাবি জানিয়ে আলুর বহুমুখী ব্যবহার বাড়ানোর পরামর্শ সংগঠনটির সভাপতির। গত বছর আমরা ৪ থেকে ৫ টাকা ভাড়া দিছি, এবার সেখানে ভাড়ার নির্ধারণ করতে আছে ৮ টাকা। তাহলে তো মরার উপরে খাড়া। এই আলুর বহুমুখী ব্যবহার বাড়াইতে হবে, সেই হিসাবে আমাদের এই আলু বিদেশে এক্সপোর্ট খুব জরুরি। আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা একটা প্রস্তাবনা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আমরা বলছি যে সরকারিভাবে আসলে কিছু আলু কিনে যদি সংরক্ষণ করে রাখা যেত, তাহলে বাজারের উপরে আসলে একটা ভালো প্রভাব পড়তো, কৃষকরাও ন্যায্য মূল্য পেত এবং ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণ করা সহজ হতো। চলতি বছর মুন্সিগঞ্জে ৩৪,৭৫৮ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০.৫ লাখ টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। শরীয়তপুরের পাটনিগাঁও এলাকায় কৃষকের জমি দখল করে মাছের ঘের তৈরির অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও মেলেনি কোনো সুরাহা। আর এই ব্যাপারে দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। পাখির চোখে দেখা যায় ফসলি জমির চারপাশ খনন করে প্রস্তুতি চলছে ঘের তৈরির। আর ঘেরের মাঝখানে থাকা জমির ধান গাছ কীটনাশকের প্রভাবে মোড়ে ধারণ করেছে বাদামি বর্ণ। এমন দশা শরীয়তপুর সদরের পাটনিগাঁও এলাকার অন্তত ১০ একর ফসলি জমির। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য রোকন সর্দার ও তার লোকজন দলীয় প্রভাব খাটিয়ে এভাবে কৃষকের জমি দখল নিয়ে তৈরি করছে ঘের। জমি না দেয় রাতের আধারে কীটনাশক ছিটিয়ে নষ্ট করা হয়েছে ফসল। এতে ক্ষতিগ্রস্ত অন্তত ১০ জন কৃষক। দিনের বেলা আসে না আমাদের জমি কাটতে, কিন্তু আসলো রাইতে যারা হেরা ২০০ লোক আইন নিয়ে সেই ধান প্রজেক্ট কাটে জমি কাটতে লিয়ে জায়গা জোর করে নিয়ে পুষ্কুনি কাটতেছে। পুষ্কুনি কাটার পরে এই যে জমিনে ধান ওরা কীটনাশক দিয়ে নষ্ট করে দিছে। রোকনে আমাদের এত বড় ক্ষতি করছে। থানায় গেছি, ওই গেছি, কোনো কোথায় গেছি, কোনো হ্যাঁ আমরা বিচার পাই না। সেনাবাহিনীর কাছে গেছি, আমরা কোনো বিচার পাই না। এদিকে রোকন সর্দারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার বোন শামসুন নাহারের দাবি, রোকন শুধু ভেকু দিয়ে মাটি কাটার কাজ করে। তার পুকুর নেয়নি, ওরা প্রজেক্ট নেয়নি, ওইলো মাটি কাটে। ফসলি জমি রক্ষার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। যে অভিযোগটি পেলাম যে মানববন্ধন হলো এবং স্মারকলিপি দেওয়া হলো, এই বিষয়টি আসলে অত্যন্ত গুরুতর একটি বিষয়। এই বিষয়ে আমরা প্রশাসনিকভাবে আমাদের সর্বোচ্চ যা ব্যবস্থা নেওয়ার আমরা সেই সর্বাত্মক এফোর্ট আমরা দিব এবং এইখানে যারা দুষ্কৃতিকারী যারা রয়েছে, যারা এটার জন্য দায়ী, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থার জন্য যা করেন আমরা সব কিছুই করব। ফসল রক্ষায় দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমন আশা ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় অবস্থিত বাংলার মুসলিম সভ্যতার এক অনন্য নিদর্শন বজরা শাহী মসজিদ।
মোগল জমিদার আমানুল্লাহ 1741 খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি। এতে প্রায় 2000-এর বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। বিরল স্থাপত্য নিয়ে সহকর্মী মাওলা সুজনের তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। বজরা শাহী মসজিদ নোয়াখালী জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে সোনাইমুড়ি উপজেলায় অবস্থিত এই মসজিদ বাংলার মুসলিম সভ্যতার এক অনন্য নিদর্শন। দিল্লির বিখ্যাত শাহী জামে মসজিদের অনুকরণে মুঘল জমিদার আমানুল্লাহ 1741 খ্রিস্টাব্দে নির্মাণ করেন মসজিদটি। মসজিদের চারপাশ প্রাচীর দিয়ে ঘেরা আয়তাকার মসজিদটি উত্তর দক্ষিণে লম্বা, দৈর্ঘ্য প্রায় 116 ফুট, প্রস্থ 74 ফুট। মসজিদের প্রবেশ করার পথ পূর্ব দিকে, প্রবেশের জন্য রয়েছে 3টি ধনুকাকৃতির দরজা। মসজিদের সম্মুখেই সুশোভিত 3টি গম্বুজ, পুরো মসজিদটি মোজাইক দিয়ে সজ্জিত। পূর্বে 3টি, উত্তরে ও দক্ষিণে 1টি করে মোট 5টি ছোট ছোট দরজা রয়েছে, তবে মসজিদটিতে কোনো জানালা নেই। মসজিদের পশ্চিম দেয়ালে রয়েছে অত্যন্ত কারুকার্যময় 3টি মেহরাব, 4 কোণে 4টি সুন্দর মিনার এর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। ঐতিহাসিক এই মসজিদ ঘুরতে ও নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানান শ্রেণী পেশার মানুষ। পুরা বাংলার বৃহত্তর অঞ্চল দূর দূরান্ত থেকে বিভিন্ন মুসল্লিয়ানে কেরাম এই মসজিদে আসে। বিশেষত জুমার দিন এই মসজিদে প্রায় 2,500 থেকে 3,000 মুসল্লি আলহামদুলিল্লাহ এখানে সমাগত হয়। নারী পুরুষ সবাই এখানে নামাজ পড়ার জন্য আসে এবং এই মসজিদে এত সুন্দর যে আপনারা আসলে অবশ্যই একটু দেখতে পারেন মসজিদে আসলে কিরকম সৌন্দর্য কারুকার্যে ভরপুর। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে নামাজ আদায় করার জন্য আসে, নিজেদের অনেক মনের আকাঙ্ক্ষা পূরণ হবে ওই উদ্দেশ্যে মসজিদে আসে। মসজিদটিতে প্রায় 2000-এর বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মূল মসজিদটিকে ঠিক রেখে পাশে আরও একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, যার নিচতলায় মহিলারা এবং দ্বিতীয় তলায় পুরুষরা নামাজ আদায় করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।